না, হট দপদপ দপদপ করতে করতে লাইটটা একটা সময়। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধু, চলে আসলাম তোমাদের কাছে আজকে আমাদের একটা ঘটনা, যেই ঘটনাটা তোমাদের আমি 2 থেকে 3 দিন আগে তোমাদের সামনে ঘটনাটা তুলে ধরি। তোমাদের জানিয়েছিলাম একজন ডক্টর ম্যাডামের অভিজ্ঞতা। উনি কিন্তু কলকাতার একটি খুব জনপ্রিয় হসপিটালে উনি কিন্তু এখনো পর্যন্ত খুব ভালো উচ্চ পদস্থে কিন্তু উনি এখনো কাজ করছেন, মানুষের সেবা করে যাচ্ছেন। ওনারই কিছু ঘটনা আজকে তোমাদের সামনে পুনরায় আমি তুলে ধরবো। 27 বছর, 27টা বছর কিন্তু কম না, অনেকটা লং টাইম। 27 বছর ধরে যেহেতুনিক আমি কলকাতার একটি নামী হসপিটালে মানুষকে নিঃস্বার্থভাবে পরিষেবা দিয়ে আসছি, তো সেখানে 27 বছরে আমার কিন্তু সেখানে অনেক অভিজ্ঞতা হয়, অনেক অভিজ্ঞতা। তার মধ্যে কিছু অভিজ্ঞতা সেই দিন আমি তোমাদের সামনে শেয়ার করেছিলাম। তোমরা অনেকেই আমাকে বলেছিলে দিদি ভাই আমরা ওনার অভিজ্ঞতা আরও আরও শুনতে জানতে চাই। তো সেই অভিজ্ঞতা নিয়ে আজকে চলে এসেছি। ম্যাডামকে কিন্তু আমি হাম্বেল রিকোয়েস্ট করেছিলাম যে ম্যাডাম আমার দর্শক বন্ধুরা আপনার সাথে ঘটে যাওয়া আপনার সত্য অভিজ্ঞতা জানতে চায়। তো চলো আজকে সেই ঘটনাগুলো তোমাদের সাথে বিস্তারিত বলবো। সবাইকে বলবো একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিও। তাহলে চলো আজকে ম্যাডামের কথা মতো কিছু আরও বাস্তব ঘটনা, মৃত্যুর পর আত্মার যে অস্তিত্ব আছে, অস্তিত্ব হয়, এটা নিয়ে আমাদের সব সময় কিন্তু একটা জটিল প্রশ্ন থেকেই যায় যে মানুষ যখন মারা যায় তারপরে কিন্তু তার অস্তিত্ব কি আছে, যে তার সে কি আত্মা হয়, সে কি মারা যাওয়ার পর আত্মা। বলেন যে দেখো সোনা, আমি যেহেতু 27টা বছর অনেক, 27 বছর ধরে এখানে পরিষেবা দিচ্ছি। প্রথম আমি খুবই ভয় পেতাম, যেটা আমি প্রথম ঘটনার মধ্যে বিস্তারিতভাবে শেয়ার করি। এবার আমি বলবো, যখন আমি হসপিটালে অনেক দিন আমি কাজ করতে 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 একটা এক্সপিরিয়েন্স হয়, আমার সাথে এমন কিছু অভিজ্ঞতা হয় যেগুলো শুনলে পারে আজকে রক্ত ঠান্ডা হয়ে যাবে। সেই ঘটনাগুলো বলি শুনুন। আমাদের ম্যাডাম বলেন, জানো একদিন আমি তখন একজন আয়া হয়ে সবে কাজটা শিখছি, ঠিক খুব ভালো করে মনে আছে। একদিন সন্ধ্যাবেলা আমাকে সিনিয়র ডাক্তার ফোন করে বললেন যে আপনি একটু তাড়াতাড়ি আজকে আসবেন, কারণ পেশেন্ট নাকি প্রচুর আছে, প্রচুর পেশেন্ট যেহেতু নাকি এসছে। আর সত্যি কথা বলতে রাতে যে আমাদের ডিউটি থাকতো নাইট শিফটিং, তখন কি হতো আমাদের কিন্তু রাতের বেলা কোনো মেয়ে হসপিটালে কাজ করতে চাইতো না। মানে দিনের বেলা বলো দুপুরবেলা সারাটা দিন ডে লাইটের মধ্যে তারা কিন্তু থাকার জন্য এক পায়ে রাজি, কিন্তু রাতের বেলা যদি স্যার বলতেন, আমাদের যে ডক্টর থাকতেন, রাতের বেলা তোমাদের নাইট ডিউটি করতে হবে, তখন কিন্তু কোনো মেয়ে সেরকমভাবে কিন্তু করতে চাইতো না। এইবার যেহেতু আমি প্রথম থেকেই কিন্তু নাইট ডিউটি করে আসছি, প্রথম থেকে। কারণ ওই প্রথমেই বললাম আমার পারিবারিক মানে একটু বিষয় নিয়ে খুব চাপের মধ্যে ছিলাম, তো তখন আমার কাজটা করতেই হতো। এবার কি করব, সেটা তো আমাকে সম্মুখীন করতেই হবে, আমি না করলে কিন্তু কেউ সেই কাজটা করবে, কোনো কাজ কিন্তু খালি থাকে না। তো সেরকমভাবে আমি কিন্তু কাজটা করা শুরু করি। আর একটা সময় গিয়ে আমার কিন্তু পুরোপুরি এই কাজের মধ্যে ভয়টা কেটে যায়। এইবার বলি, যেদিনকে আমাদের সিনিয়র ডক্টর বলল যে আপনি সন্ধ্যা 7টার দিকে আজকে কিন্তু নাইটে চলে আসবেন। হ্যাঁ, তবে কি এমনি সময় 8টায় আসতাম, সকাল 8টায় বেরিয়ে যেতাম। তো আমাদের স্যার বললেন যদি 7টার সময় আপনি আসেন, আপনি সকাল 7টার সময় চলে যাবেন, ডিউটি আওয়ার্সটা কিন্তু আপনার একই থাকবে, কিন্তু 1 ঘন্টা আগে পরে হয়ে যাচ্ছে। তো পেশেন্ট যেহেতু প্রচুর সেই দিন অ্যাডমিট হয়েছে, তার জন্য আমাদের মেয়ে লাগবে। এবার আমার সাথে 2-3টে মেয়ে রাতে থাকতো, তারাও আমার সাথে নাইট ডিউটি করতো। এবার সেদিনকে বাইরে আমাদের কলকাতায় আগাগোড়াই আমরা জানি একটু জল বৃষ্টি ঝড় হলে পারে কিন্তু যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ঠিক মতো সময় মতো গাড়ি পাবে না, গাড়ির সংখ্যা কমে যায়। আবার সাথে সাথে কি হয়, পুরো কলকাতা জলমগ্ন হয়ে যায়, কলকাতা জলের উপর ভাসে। তো সেরকমই সেদিনকে এত
এত বৃষ্টি, মুষলধারে চারপাশে বৃষ্টি হচ্ছে। এবার আমি বাড়ি থেকে বেরিয়ে যেহেতু আমার আসতে 45 মিনিট লাগে, আমি আগেও বলেছি। তো আমি বাড়ি থেকে তাড়াতাড়ি বেরোই একটু, কারণ আমি জানি ঝড় বৃষ্টি জল হচ্ছে, তো রাস্তায় তো আমি গাড়ি ঠিক মতো পাবো না। তার জন্য আমি আগে আগে বাড়ি থেকে বেরোই। বেরিয়ে আমি কিন্তু ঠিক টাইম লিমিট মতো একদম ডট 7টা 5, 7টায় বলেন স্যার, 7টা 5-এ আমি কিন্তু হসপিটাল ইন করে যাই। তারপর দেখলাম যে আরও সবাই একে 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 আসে। তারপর আমাদেরকে রাতের বেলা স্যার ওই 9টার দিকে আসলেন একবার, উনি এসেই বেরিয়ে যান। তো রাতের বেলা উনি এসে বললেন যে আপনারা যারা রাতের বেলা ডিউটি করবেন একটু কেয়ারফুলি ডিউটিটা করবেন এই কয়দিন, কারণ পেশেন্ট প্রচুর আছে আর পেশেন্টের বাড়িরও লোক রয়েছে। কারণ পেশেন্টের যদি সেরকম কোনো অবস্থা হয়, এবার কী হয়, পেশেন্টের যদি খারাপ অবস্থা হয়ে যায়, তখন যদি নার্স, ডক্টর, আয়া কেউ যদি ওই সময় পেশেন্ট না হতে পারে, পরে কিন্তু একটা ঝামেলা হতে পারে। তার জন্য বললো আপনারা কিন্তু ক্রমাগত আপনাদের পরিষেবাটা চালিয়ে যাবেন। তো আমরা বললাম ঠিক আছে। এমনি দিন তো আমরা মোটামুটি রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়েই কাটাই, সেরকম আমাদের কোনো প্রেশার থাকে না কাজের, আমরা একবার দুবার যাই আর আমরা যেতে হয় না। এবার বড় কথা হচ্ছে সেদিনকে স্যার 9টার সময় আমাদের ঠিক এগুলো বুঝিয়ে দিয়ে উনি কিন্তু বেরিয়ে চলে যান। আর বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য পেশেন্টের যে বাড়ির আত্মীয় স্বজন পরিবার আসেন, ওনারা কিন্তু সবই আমাদের পুরো হসপিটালের নিচে একদম ভর্তি। কারণ অন্য সময় কি হয়, হসপিটালের কিন্তু তারা বাইরে থাকে, আমাদের হসপিটালের বাইরে অনেক জায়গা রয়েছে, সেখানে তারা নিজেদের মতো বিছানা করে মশারি টাঙিয়ে শুয়ে থাকে। কিন্তু সেই দিন এত বৃষ্টি, এবার তাদেরকে তো জায়গা আমাদের করে দিতেই হবে, প্রচুর লোকজন। এবার রাতের বেলা আমরা 11টার দিকে আমার সাথে আরও 2টি মেয়ে ছিল, আমরা 3 জনে 3 তলায় গেলাম। 3 তলায় যেহেতু লেডিস ওয়ার্ড ছিল, ওখানে সব মহিলারা থাকতেন। 3 তলায় যাই, 3 তলায় যেতে দেখলাম প্রচুর পেশেন্ট, ঠিক খুব একটা ভালো কিন্তু তাদের অবস্থা না। এবার কি হয়েছে, কারোর ডায়রিয়া হয়েছে, কারোর হঠাৎ করে পেটে ব্যথা, কারোর কোনো অ্যাক্সিডেন্ট কেস রয়েছে, নানা রকমভাবে, কেউ লিভার পেন হচ্ছে, নানা রকম মানে উপরে রয়েছে সব পেশেন্ট। তো দেখলাম, ভাবলাম না আমাদেরকে মোটামুটি আবার আসতে হবে। তো স্যার বলেছিলেন ঘন্টায় ঘন্টায় একবার করে যাবেন। অন্যদিন কি হয়, আমরা রাতে 2বার যাই, একবার 11:30 12টার দিকে, আর একবার মাঝরাতে যাই, কোনো সময় নাও যাই, এরকম করি। কিন্তু সেদিনকে স্যার আমাদের আদেশ করে বলে যান যে ঘন্টায় ঘন্টায় আপনারা কিন্তু উপরে একবার আসবেন। তো সেরকমভাবে সেই দিনকে খুব ভালো করে মনে আছে, আমরা 4 জন মেয়ে ছিলাম আমাকে নিয়ে, আমরা 4 জন আমরা বসে আছি, যেখানে আমরা বরাবর বসি, যেখানে আমাদের কটন থাকে, তুলো থাকে, যেখানে অপারেশনের যাবতীয় জিনিস, একটা ছোট ঘর আছে যেখানে সব জিনিসগুলো রাখা থাকে, টাওয়াল, কাপড়, বেডশিট, হ্যাঁ সব থাকে। ওখানে আমরা বসে সবাই রাতের বেলা কথা বলছি। এবার অন্যদিন কি হয়, আমরা ঝিমাই, চেয়ারের মধ্যেই অনেকে শুয়ে শুয়ে আমরা ঘুমিয়েও পড়ি। তো সেই দিনকে যেই দিনকে আমাদের ঘন্টায় ঘন্টায় দেখার একটা দায়িত্ব আছে, তার জন্য আমরা সবাই সেদিনকে বসে গল্প করছি, কেউ মোবাইলে গেম খেলছে, কেউ মোবাইলে কথা বলছে। তো আমার সাথে একটি মেয়ে কথা বলছে, তো আমরা একই সাথে কাজ করি। তো মেয়েটা আমাকে বলছে যে ও দিদি, মেয়েটা অ্যাকচুয়ালি অনেক পরে কাজে আসে, আমরা কিন্তু তখন সিনিয়র। তো মেয়েটা তখন বলছে দিদি, আমার না ওই রাতের বেলা ডিউটি করতে খুব ভয় লাগে, স্যারকে বলে ডিউটিটা চেঞ্জ করা যায় না? আমি তখন মেয়েটাকে বললাম, দেখ, যখন আমি প্রথম এখানে আসি আয়া হয়ে, তখনও কিন্তু আমি কিছু জানতাম না, আমারও কিন্তু ভয় লাগে। আমি কিন্তু বড় বড় যারা সিনিয়র দিদি ছিল, নার্স, আয়া, ডক্টর, অনেক ছোট বড় কথা শুনেছি বলে আজকে এই জায়গাটায় রয়েছি। তো তোকেও শুনতে হবে, আর কাজ না করলে পারে, দেখ তুই যদি বলিস দিনের বেলা আমি শুধু ডিউটি করব, তাহলে রাতের বেলা এই মানুষগুলোকে কে পরিষেবা দেবে রাতের বেলা কাজ না করলে? এই কথা জাস্ট আমরা ভালো আলোচনা করছিলাম। হঠাৎ করে বুঝতে পারলাম না, আমাদের যে রুমটা, আগেও বলেছি, সেই রুমের দরজাটা কেউ বাইরে দিয়ে খট 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 করে সমানে নক করছে। তখন ওই মেয়েটা বলল যে আমি শুনেছি এরকম হয়। আমি তখন ওকে ইশারা করে
ও তখন মানে ভয় পাচ্ছে। আর ওকে দেখে আমি আমার আজ থেকে 27 বছর আগে সেই কথার সেই রাতের দিনগুলো ভাবছি, ভয়তে আমিও এরকম কাঁপছিলাম। তো সমানে আওয়াজটা হয়েই যাচ্ছে দরজার মধ্যে। আমি আস্তে করে উঠলাম, উঠে আমি কি করলাম, দরজাটা আমরা সবসময় ওপেন রাখি, কারণ হসপিটালে যেহেতুনি আমরা কাজ করছি, আমাদের ওপেন রাখতে হয়। তা কেউ হট করে কোনো দরকারে আসতে পারে। আমি উঠে গিয়ে কী করলাম, ভিতর দিয়ে লক করে দিই। এবার লক করে দিই, বসে আছি, নে আওয়াজ কর কত করবি। তো গেল, তখন বাজে 11:30। আর প্রায়শই দেখেছি 11টার পর ওই গেটে নকটা করে। আর গেটে নকটা করে যখন আমরা ওর ভিতর থাকি। এবার গেল, তো সেই যে গেটের ওরকম শব্দ করা বন্ধ হয়ে গেল আমি যখন গেটটা লক করে দিই। ঠিক 17 থেকে 18 মিনিট পর আমি উঠলাম, উঠে আমি মেয়েটাকে বললাম যে একটু জল আনতে যাবো, চল তো। তো ও বলছে দিদি আমার খুব ভয় লাগছে। আমি যাচ্ছি তো, চল, তোর সময় তো এরকম করছিস, আমার সময় আমাকে একা একা জানিস সিস্টাররা জল আনতে পাঠাতো, কত সাহস করে যেতাম, চল আমার সাথে চল। তখন ও বলল চলো। আরো দুজন বসে রয়েছে, তো ওদেরকে বললাম তোরা কিন্তু এখন উপরে যাবি না, আমরা আসলে একসঙ্গে যাব। আমরা রাতের বেলা যারা হসপিটালে ডিউটি করতাম, আমরা রাতের বেলা সবাই আমরা হসপিটালে যেটুকুনি জানি যে আত্মার অ্যাকচুয়ালি উৎসটা হচ্ছে, আমি মনে করি হসপিটাল। কারণ আমার এই অভিজ্ঞতাটা হয়েছে, যেখানে জন্ম হয় সেখানে একটা আত্মার কিন্তু সৃষ্টি হয়, একটা বাচ্চা জন্ম হয়। আর হসপিটাল হচ্ছে এমনই একটা জায়গা যেখানে একটা বাচ্চা যেরকম জন্ম নিচ্ছে সেরকম কিন্তু একটা মানুষ ওখানে প্রতিনিয়ত একটার অধিক ওখানে কিন্তু প্রত্যেক দিন হসপিটালে মানুষ কিন্তু মারা যায়, তার শেষ নিঃশ্বাসটা কিন্তু হসপিটালের বেডেই ত্যাগ করে। তো যেখানে হসপিটাল একটা এমনই জায়গা, সেখানে কিন্তু যে থাকবে না আত্মা, এইটা কেউ কোনো দিন কোনো নার্স বলো, কোনো আয়া বলো, হসপিটালের যে কোনো কর্মী বলো, ডক্টরস বলো, কেউ কিন্তু কখনো খুলাসা করে বলতে পারবে না যে আমার নার্সিংহোম বা আমার হসপিটালে কোনো রকম আত্মা বা কোনো ভৌতিক ঘটনা ঘটে না। এটা কেউ বলতে পারবে না। এটা আমি একজন অভিজ্ঞ, আমি এখন একটা জায়গায় রয়েছি, আমি এই জিনিসগুলোকে সাফার করে আসছি, আমার নলেজ আছে যে হসপিটালে আত্মা থাকে। এবার বলি, যখন জল আনতে যাই তখন ওকে আমি বললাম যে ব্লাড ব্যাংকটা রয়েছে, আগের আমি ঘটনায় তোমাদের জানিয়েছি, ঠিক ব্লাড ব্যাংকের একদম মোয়ালে, ঠিক আছে, কোণের ধারে অন্ধকার, ওই দিকটা আলোটা যায় না, ওখানে কিন্তু কল আছে। তো ওই ওখানে জল আনতে গেলাম, আমি ওকে বললাম তুই এখানে দাঁড়াবি, ঠিক আছে, ব্লাড ব্যাংকের একদম যে গেটটা রয়েছে ওখানে বন্ধ, রাতের বেলা বন্ধ থাকে, সকাল 8টা-9টায় খুলে। আমি বললাম তুই এখানে দাঁড়া, আমি যাব, আমি গিয়ে নিয়ে আসবো, এমার্জেন্সি থাকলে তবে কিন্তু ব্লাড ব্যাংকটা খোলে, অথবা সকালবেলা খোলে, বন্ধ থাকে রাতের বেলা। তো আমি জল আনতে চাই, ও সেই গুগানের মতো করে একটা শব্দ করছে ওখানে দাঁড়িয়ে, ও দিদি, ও দিদি। আমি জলের বোতলের যে উপরের মুখটা থাকে, মুখটা খুলে আমি জল ভরছি, আর শব্দটা আমি শুনতে পারি। একবারই প্রথমেই ও যখন ও দিদি যেরকমভাবে ডাকছে গলাটা কাঁপিয়ে কাঁপিয়ে, আমি তখন ভাবলাম হয়তো পেশেন্টরা তো অনেক আছে, ভাবলাম কোনো পেশেন্ট হয়তো চিৎকার পাচ্ছে, রাতের বেলা তো কষ্ট হয়, আমরা যাই উপরে ইঞ্জেকশন পুশ করে দিই, তো হয়তো কারোর কোনো ওরকম কেস হবে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্যথা করছে, পেন টেন হচ্ছে। তো তারপর জলটা যখন ভরছি, দুটো বোতল ছিল, একটা বোতল ভরার পর মুখটা আটকে আমার এই হাতের ফাঁকে যখন রাখি, আর একটা বোতল যখন ভরছি, তখন আমি শুনতে পাচ্ছি যে না তো, এইটা তো ওর গলার আওয়াজ। আবারও শুনছি খুব ভালো করে, আমি জলটা যে খুব স্পিডে পড়ছিল, তো জলটাকে আমি কলটাকে শুরু করে দিই, যখন খুব স্লো পড়ছে তখনও আমি শুনছি ও দিদি, ও দিদি। আমি তখন হট করে জলের বোতল আর না ভরে একটা বোতল নিয়ে আমি ওখান থেকে তাড়াতাড়ি ওর কাছে আসি, এসে আমি বললাম এই তুই এরকম করে ডাকছিস কেন, কি হয়েছে, ভয় পাচ্ছিস কিসে, তুই এক্ষুনি ও দিদি দিদি করে ডাকছিলিস না। ও দেখছি থরথর 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 করে কাঁপছে, আর বৃষ্টি কিন্তু তখন টিপ 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 করে পড়ছে, বন্ধ ছিল, পড়ছে।
তো দেখছি ও না মানে কাঁপছে। আমি বললাম কি হলো, তুই এরকমভাবে কাঁপছিস কেন, কি হয়েছে বলতো? ও আমার দিকে তাকাচ্ছে না, ও দেখছি ঠিক আমাদের যে হসপিটালে পোস্টমর্টম রুমটা রয়েছে যেখানে লাশ কাটা ছেঁড়া হয় ওই দিকে তাকিয়ে রয়েছে, তাকিয়ে ও দাঁড়িয়ে রয়েছে। আমি দেখছি ও যখন আমার দিকে তাকাচ্ছে না, ওর তাকানি দেখে আমি ওই দিকে মুখটা ঘোরাই। যখন মুখটা ঘোরালাম তখন দেখলাম একজন বৃদ্ধা মহিলা, স্বাস্থ্য চেহারা বেশ ভালো, আর আলো জ্বলছে তো আলোতে দেখছি দাঁড়িয়ে রয়েছে। বিশ্বাস করবে না, তার শরীরের কোনো অঙ্গ দেখতে পাচ্ছি না, শুধু সাদা একটা শাড়ি আর কালো মাথায় চুল, আর মুখটা না দেখতে পাচ্ছি না। ও যে পুরো আলোর মধ্যেই দাঁড়িয়ে রয়েছে, ওখানে যে ঘুটঘুটে অন্ধকার এরকম না, মানুষ দাঁড়িয়ে থাকলে দূর থেকে দেখা যাবে, কিন্তু ওটা তো কোনো মানুষ না, সাদা পুরো শাড়ি পরা, মাথার মধ্যে চুল কালো, মাথাটা বুঝতে পারছি, তার মানে চুল, আর মুখ ওর পুরো অস্পষ্ট। মানে কি বলবো, হিজি হিজি যেরকম হয় না মুখটা, মানে ভালো করে দেখার চেষ্টা করছি চোখ ডলে যে কে ওখানে দাঁড়িয়ে। যখন বুঝতে পারলাম ওটা কোনো মানুষ না, ওকে তখন হাতটা ধরি, বা হাতটা ধরে আমি বললাম আমার সাথে চল চল ভিতরে চল। তো ও মানে আসতে পারছে না, ওর পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, ওর হাত পুরো ঠান্ডা। আমি ওকে ধরে বললাম চল, এরকম হয়। তো যাই হোক ওকে নিয়ে সেই রুমে আসলাম। আসতে তখন আমি আরও যে দুজন ছিল ওরা আমার সাথে কাজ করে অনেক দিন ধরে, অভিজ্ঞ। আমি তখন ওদেরকে বললাম যে এই ওখানে একটুখানি বাইরে আয় তো, একটা জিনিস দেখাবো। তখন বললো যে কি হয়েছে দিদি? তখন কিন্তু আমি ওখানে সিনিয়র তখন, ঠিক আছে, ওরা আমার থেকে জুনিয়র। আমি বললাম আয় না। তো ওই যে মেয়েটা আমার সাথে গেছিল, ভয় পেয়েছে, ওকে ওখানে বসালাম, বসিয়ে রেখে আসলাম। তো এসে আমি বললাম দেখ ওখানে কি দাঁড়িয়ে আছে। ওরাও দেখেছে, কোনো কিছু না, ঠিক কোমরে হাত দিয়ে সাদা শাড়ি পরা, কালো মাথায় চুল, তার মুখের কোনো রকম চোখ নাক কান কিছুই দেখতে পাচ্ছি না, মুখের কোনো কিছুই না, সবটাই পুরো একটা ধোঁয়াশার মতো দেখছি, তখনও দাঁড়িয়ে আছে। এইবার আমি বললাম একটা কাজ করতো, দেখ এত পেশেন্ট রয়েছে তো, পেশেন্টের কারোর কাছে মানে পেশেন্টের যে পরিবার রয়েছে, আমি কি বললাম কোনো পেশেন্টের পরিবার দেখ তো কোনো ছেলে জেগে আছে কিনা। তো ওর মধ্যে একটি মেয়ে গিয়ে দেখে একটা ছেলেকে নিয়ে আসে। তো ছেলেটা আসে, এসে বললো কি হয়েছে ডাক্তার দিদি? তা আমি বললাম দেখো তোমার কাছে কি কোনো লাইট ম্যাচ এরকম কোনো জিনিস আছে? মানে ওর কাছে আছে, মানে হসপিটালে তো অ্যাকচুয়ালি স্মোক করাটা অ্যালাউ নেই, তো ও তার জন্য মাথাটা নিচু করে আছে, কোনো কথা বলছে না। আমি বললাম তুমি স্মোক করো, বাইরে কোনো অসুবিধা না, আমার লাইট ম্যাচ দরকার আছে। তখন বলছে হ্যাঁ দিদি আছে। আমি বললাম দাও, ওর হাত দিয়ে নিলাম, নিয়ে আমার সাথে একটি মেয়েকে আমি নিলাম, ছেলেটি ওখানেই দাঁড়িয়ে, আর তার সাথে আরও একটি আমাদের যে ছোট আয়া ছিল ও দাঁড়িয়ে রয়েছে। আমি আমাদের সাথে আরেকটি আয়াকে নিয়ে আমি সোজা ওখানটা হেঁটে যাই, হেঁটে গিয়ে কিছু না, ঠিক যে ওখানে আত্মাটা দাঁড়িয়ে রয়েছে ওর থেকে ঠিক 15 থেকে 12 পা ডিস্টেন্সে আমি দাঁড়িয়ে। আমি ওখান থেকে লাইট ম্যাচটাকে জাস্ট আমি অন করলাম, আলোটা যেই ফ্ল্যাশটা হলো সাথে সাথে ওইখানটা হাওয়া দিয়ে কিছু একটা ঠিক পোস্টমর্টম রুমের পেছনে চলে গেল হাওয়াটা। এইটা শুধু আমি না, আমার সাথে যে দুজন মেয়ে ছিল ওরা, ইভেন যে পরিবারের ছেলেটি ছিল কারোর একজন পেশেন্টের বাড়ির লোক, সেও কিন্তু ওটা দেখে। তখন ফিরে আসতে যখন ওর হাতে আমি লাইট ম্যাচটা দিই, তখন সেই ছেলেটি আমাকে বলে যে দিদি কি ব্যাপার বলুন তো দিদি, ওখানে এত হাওয়া দিল কেন, ওখানে তো কিছু ছিল না। আমি বললাম যাও, অত কিছু বুঝতে হবে না, যাও। তো ছেলেটি চলে যায়, আমরা আবার রুমে গিয়ে বসে দেখলাম যে ওই মেয়েটি ও আস্তে আস্তে এরকম করে চেয়ারে মাথা দিয়ে ঘুম ঘুম একটা আভা এসছে, শুয়ে রয়েছে। আচ্ছা সেদিনের মতো গেল। এবার বলি এই ঘটনাটা, একটি বউ বাচ্চা হওয়ার জন্য এসছে, ওর ডেলিভারি হবে। তো বাড়ির যে পরিবার খুব ভালো, খুব ভালো, মানে আমরা যেহেতু সব রকম তো পেশেন্ট আসে, আমরা নিজের হাতে তাদেরকে সেবা করি। তো ওই যে বাড়ির পরিবার মানে এত ভালো, মানে সত্যি মানে অমায়িক পরিবার তাদের। তো বউটি আসে, বউটিকেও দেখতে শুনতে বেশ ভালো, বেশি বয়স না, বাচ্চা একটি মেয়ে। তো ওর লেবার পেন দুদিন ধরে হচ্ছে, কিন্তু ও বাড়িতে কাউকে বলেনি, চেপে চেপে ছিল। তারপরে বাড়ির লোক বুঝতে পারে ওকে দেখে কিছু একটা কষ্ট হচ্ছে, ওকে নিয়ে এসে আমাদের হসপিটালে অ্যাডমিট করে দেয়।
অ্যাডমিট করতে ওকে রাখা হয়, কিন্তু মেয়েটি রাতের বেলা হলে ঘুমায়। রাতের বেলা, দিনের বেলায় ওর নাকি পেট ব্যথা করে, রাতের বেলা করে না। তো যাই হোক, অনেক রকম সিমটম হয়। তো ডাক্তার সেদিনকে, এটা কিন্তু অন্য দিনের কথা বলছি, সেই দিন রাতের কথা না, ঝড় বৃষ্টির রাতে না, এটা অন্য দিনে। ডাক্তার আমাদেরকে বলল যে, তখন আমি কিন্তু একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করে নিয়েছি, তখন আমাকে কেউ আয়া দিদি বলে না, তখন আমাকে নার্স দিদি বলে। আর নার্স দিদি, আমি কিন্তু তখন হেড নার্স, আমার আন্ডারে প্রচুর মেয়েরা কিন্তু মেয়ে বউরা কাজ করে ওই সময়। তখন আমাকে ডাক্তার বলল যে, ওর তো লেবার পেন হচ্ছে, আজকে প্রায় 2-3 দিন হতে যাচ্ছে, ডেলিভারি হচ্ছে না, রাতের বেলা ওকে একটা ইঞ্জেকশন দেওয়া হবে, খাবার সাথে ওকে কিছু মেডিসিন দেওয়া হবে, যেটা ওকে না বলে ওর লেবার পেনটা যদি ব্যাক করে ওঠে, তাহলে ওকে কিন্তু আজকে ডেলিভারিটা করে দেওয়া হবে। আর আমরা সবসময় একটা জিনিস লক্ষ্য রাখি, সেটা হচ্ছে বেবিটা যেহেতু প্রসব হয় নর্মালে, আমরা কিন্তু সহজে কাউকে সিজার করতে চাই না। এবার যেই পেশেন্টের মধ্যে ক্ষমতা নেই, পেশেন্ট একদমই যেখানে পারে না, হাঁপিয়ে ওঠে, তখনই কিন্তু আমরা কিন্তু সিজার করি, এর আগে কিন্তু করি না। তো সেরকমভাবে আমরা পেশেন্টকে বললাম যে, দেখো আজকে তোমার রাতের বেলা লেবার পেন হতে পারে, আজকে তোমার বেবি হয়ে যাবে। তো ও দেখলাম খুব খুশি, বাড়ির লোককেও বলা হলো, বাড়ির লোক সবাই ওখানে থাকলো, জমায়েত হলো, ওরা নিচে বাইরে রয়েছে হসপিটালে। রাতের বেলা বউটিকে নিয়ে যাওয়া হয়, ওর যথারীতি 2:10 লেবার পেনটা স্টার্ট হয়। তো ওকে নিয়ে যাওয়া হয় আমাদের রুমে, অপারেশন রুমে। নিয়ে যাওয়ার পর মেয়েটিকে ড্রেস পরানো হয়, ড্রেস পরিয়ে ওকে বেডে দেওয়া হয়। এবার যা প্রসিডিওর আছে সেগুলো প্রসিডিওর হবে কাজ মতো। এবার হলো কি, হট করে মেয়েটি বুঝতে পারলাম না, সারভাইভ করতে পারলো না। মানে ওর তখন বেবি হওয়ার জন্য যেটা আমরা বলি যে একটা প্রেশার করো, আমরা নর্মালি চেষ্টা করি, দেখি 2-1 বার, না পারলে সিজার করি। তো ওকে যখন পুশ করতে বলছি, ও যখন পারছে না, তখন আমি বললাম, ডক্টর ছিলেন ওখানে, তো ডক্টরসকে বললাম যে ও হয়তো পারবে না, প্রথম ডক্টর আমাদের দিয়ে চেষ্টা করে, না হলে সিজারটা উনি করে দেন। তো ডাক্তারকে বললাম যে আপনি ওকে সিজারটা করে দেন, ওর দ্বারা হবে না, কারণ ওকে অনেক করে মানে বলা হচ্ছে, বোঝানো হচ্ছে, কিন্তু ও পুরো মানে নিঃশ্বাস ছেড়ে দিচ্ছে, পারছে না, হাঁপিয়ে উঠছে, অল্পতেই হাঁপিয়ে যাচ্ছে। এদিকে ওর যে প্রেশারও দেখছি একদম ডাউন হয়ে যাচ্ছে, কোনো সময় হাই হয়ে যাচ্ছে, প্রেশার আপ ডাউন করছে প্রচুর। আর প্রেশার যদি ফল্ট করে, তাহলে পারে কিন্তু ওই সময় ওকে তো অপারেশন এনি হাউ করতে হবে, কারণ ওর লিভার পেন, ওর জল ভেঙে গেছে, নাহলে ওর বেবির কিন্তু মানে সম্ভাবনাই বাঁচার। তো ওই জন্য ওই সময় খুব তাড়াহুড়ো করে আমাদের ডক্টর যিনি ছিলেন, উনি স্টার্ট করে দিলেন সিজার করা। তো সিজার মানে জাস্ট ওনার বাচ্চাটাকে যে আমরা রিকভারি করব, তার আগেই উনি কিন্তু আর থাকলেন না, হ্যাঁ, ডেড হয়ে গেলেন। মানে আমরা বুঝতেও পারিনি। আর এরকম বাচ্চা প্রসব করতে গিয়ে খুব কম সংখ্যক মেয়ে আছে যারা পারে না। কারণ আমরা যেহেতু ডাক্তারি লাইনে রয়েছি, আমি বহু বছর ধরে ডাক্তারদের সাথে কাজ করছি, আমার একটা নিজের ওপিনিয়ন, একটা এক্সপিরিয়েন্স, ছোট বছরের মেয়েরাও কিন্তু একটা বাচ্চা প্রসব করে কোলে নিয়ে পরিবারের সাথে হাসতে হাসতে বেরিয়ে চলে যায়। কিন্তু আমি দেখেছি যারা একটু এজেড হয়ে যায়, তারা বেশিরভাগ কিন্তু ফেল করে, এটা পারে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, যেই মেয়েটির কথা বলছি, মেয়েটির কিন্তু সেরকম বয়স না, 22-23 বছরের বেশি বয়স না, ঠিকই ছিল ওর ওই সময়টা, কিন্তু জানি না কেন ও প্রেশার ফল করছিল বারবার করে। আমরা আমাদের মতো চেষ্টা করার পরেও ও কিন্তু সারভাইভ করতে পারিনি, সাথে সাথে ও কিন্তু ডেড হয়ে যায়। তো যাই হোক, তো আমরা বুঝতে পারি, তো ডক্টর বলল যে খুব তাড়াতাড়ি বাচ্চাটাকে বের করতে হবে, কারণ যেহেতু মা ডেড হয়ে গেছে, বেশিক্ষণ সারভাইভ করতে পারবে না, বাচ্চাটাকে আমাদের তাড়াতাড়ি
রেস্কিউ করতে হবে। সেরকমভাবে আমাদের স্যার বাচ্চাটাকে কিন্তু জীবিত অবস্থায়, খুব সুন্দর ছেলে হয়েছিল, ছেলেটিকে আমরা পরিষ্কার করে বাড়ির লোকের কাছে তুলে দিই। আর যা হোক, যেটা তো আমাদের দেখতেই হয়, কান্নাকাটি সব কিছু। তবে মেয়েটা খুব মিষ্টি মেয়ে ছিল, 22-23 বছর বয়স। যার বুঝতে পারলাম না মেয়েটা কেন নিজে পারলো না, ওর কিছু অসুবিধা হচ্ছিল কিছু, সেটাও বলিনি, দিব্যি নর্মাল ছিল। হট করে দেখলাম ওর শ্বাস আর চলছে না। যাই হোক, অনেক চেষ্টা করার পর সেটা তো ঘটলো। এবার আমরা যেহেতু অনেকেই ওখানে থাকি, আমাদের নার্স, আয়া, ডক্টর, সবাই আমরা এই বিষয় নিয়ে কিন্তু একটা ফাঁকা সময় আমরা একসঙ্গে বসে হয়তো কোনো সময় লাঞ্চ করছি, কোনো সময় ডিনার করছি, কোনো সময় আমরা টি টেবিলে টি খাচ্ছি। ওই সময় আমরা এগুলো আলোচনা করি। তো সেরকমভাবেই আমরা যে এই বিষয়গুলো নিয়ে ঠিক পরের দিনকে রাতের বেলা, স্যার সেদিন রাতে অপারেশন ছিল, 1টার সময় একটা ওটি ছিল বলে স্যার সেদিন থেকে যায়। তো ওটির জন্য সব কিছু আমরা সরঞ্জাম করছি, যে ওটি হবে, ওটি চললে পারে প্রায় 3-4 ঘন্টা 6 ঘন্টা লেগে যায়। তো আমি সেখানে থাকি, কারণ আমি প্রথমেই বললাম যে আগে আমি আয়া ছিলাম, এখন নার্সটাও হেড। তো তার জন্য আমি সব কিছু নিজে হাতে যতটা পারি গুছিয়ে নিই। আর আমার সাথে 2খানা আয়াও থাকে, তারাও করে। এবার আমি আমারটা গুছিয়ে নিই, কারণ আয়াকে কিন্তু স্যার, যে ডক্টরস থাকবে সিনিয়র, উনি কিন্তু যে আয়া থাকবে ওদেরকে বুঝবে না, বুঝবে কিন্তু আমাকে। কারণ ডক্টরসের কাজের পর কিন্তু পুরো কাজটা আমার থাকে, আমার পরে আমার কাজটা আমি ওদের দিয়ে করাতে পারি। তো সেরকমভাবে আমি সব কিছু বুঝে করে নিচ্ছি। স্যার বলছেন যে জানো, আমার মনে হয় এই যে মেয়েটি কালকে বাচ্চাটা প্রসব করতে গিয়ে সারভাইভ করলো না, আমার মনে হয় ওর হয় অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাক করেছে। কারণ এরকম হয় অনেক সময়, মানুষে না খুব তাড়াতাড়ি ভয়ে হাঁপিয়ে যায়, ও হার্ট অ্যাটাক করে মেয়েটা কিন্তু মারা যায়। এই বিষয় নিয়ে কথা হচ্ছে। রাতের বেলা আমাদের 1টার সময় ওটি ছিল, ওটি করার আগে আমাদের হাতে 2 ঘন্টা টাইম। স্যার আমাদের বলল যে আপনারা এই দিকটা সব কিছু ম্যানেজ করে নেন, আমি একটুখানি গাড়ি নিয়ে বাড়িতে যাচ্ছি, বাড়ি থেকে আমি আসছি। উনি 2 ঘন্টার জন্য উনি বাড়ি চলে যান। কারণ ওনাদের তো অ্যাকচুয়ালি ডক্টরস যারা থাকেন, সিনিয়র ডক্টরস, ওনারা সবসময় হসপিটালে থাকেন না, ওনারা কিন্তু আসা যাওয়া করে। ও এমার্জেন্সি হলে কল করলে চলে আসেন। এমনকি কোনো এমার্জেন্সি ছিল না, রাত 1টার সময় ওটিটা ছিল বলে উনি ভাবলেন যে এখন বেরিয়ে যাই, উনি চলে যান। এবার রাতের বেলা তখন ঠিক ঘড়িতে বাজে 12টা 15। আমি আর আমার সাথে যারা দুজন ওই অপারেশন রুমে থাকবে, আমি ওই লেবার রুম যেখানে বেবি প্রসব হয় ওইখান থেকে যাচ্ছি। তো কি মন গেল, একটা জিনিস আমাদের ওখানে ছিল লেবার রুমের ভিতরে। তো যেহেতু সব সময় কিন্তু বাচ্চা প্রসব হচ্ছে, জন্ম হচ্ছে, নতুন নতুন বাচ্চা কিন্তু হচ্ছে, ডেলিভারি হচ্ছে, কোনো সময় কিন্তু ওই লেবার রুম যেটা থাকে, লেবার রুম বলছি যেখানে বাচ্চা প্রসব করা হয়, ওটাকে লেবার রুম বলা হয়। তো সেই লেবার রুমে সব সময় কিন্তু পেশেন্ট থাকে, ডেলিভারি হচ্ছে, ঠিক আছে। তো ওই সময় যখন যাই তখন দেখলাম পুরো নিট অ্যান্ড ক্লিন করা, কেউ নেই ভেতরে। তো বুঝতেই পারছি মানে সিট করা রয়েছে, আসবে। তো আমি ওই সময় গিয়ে একটা জিনিস যেটা অপারেশনের সময় লাগবে স্যার বলে যান, ওইটা আমি ওখানে খুঁজছি। হঠাৎ করে মানে আমি বুঝতে পারলাম না, লাইট, ওই যে লেবার রুমের লাইটটা দপ 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 করতে শুরু করলো, হঠাৎ করে দপ দপ করছে। তো আমি তখন বললাম যে এই তোমরা বাইরে গেটটা একটুখানি খুলে ভিতরে এসো তো। ওই যে আয়া ছিল আমার সাথে দুজন, ওরা বাইরে দাঁড়িয়েছিল। আমি বললাম তোরা দাঁড়া, আমি নিয়ে আসছি। ওদেরকে যখন ডাকি, ওরা অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছে না, কারণ যে লেবার রুমের যে দরজাটা হয় সেই দরজাটা খুব ভারী, মোটা আর এয়ার টাইট থাকে, ওর শব্দ বাইরে বেরোয় না। আর ওই সময় আমি জানি না আমার মাইন্ড থেকে ওটা বেরিয়ে যায়। আমি ওদেরকে 2বার ডাকি, কেউ আসছে না। হট দপদপ দপদপ করতে করতে লাইটটা একটা সময় অফ হয়ে গেল। লাইটটা যখন অফ হলো, আমি সাথে সাথে, আমি তো ড্রেস পরে থাকি, ড্রেসের যে পকেটটা থাকে ডান সাইডে, পকেট থেকে আমি আমার ছোট্ট একটা ফোন ইউজ করি, বড় ফোন আমি ইউজ করি, সেটা ব্যাগে থাকে। আর ছোট যে ফোনটা থাকে সেটা আমার কাছে সব সময় থাকে। ওই ফোনটা আমি সাথে সাথে বের করে ফ্ল্যাশ লাইটটা অন করি। অন করতেই আমার মানে এমন একটা অভিজ্ঞতা, আমি সেদিকে খুব ভয় পাই। সেটা হচ্ছে যে লেবার রুম মানে ডেলিভারি হয় যে বেবি, তো আমাদের তো যেই
জায়গাগুলো থাকে, শোয়ানোর যে বেডগুলো থাকে, বেডের মধ্যে কিন্তু কোনো রকম বিছানা করা থাকে না, পুরোটাই স্টিলের থাকে। কারণ যেহেতু রক্তে মাখামাখি হয়, তার জন্য ওখানে পুরোই ওই মাঝখানে একটা গোল করে হোল করা থাকে। তার নিচে আমাদের গামলা হোক, তার নিচে আমাদের ছোট ট্রে হোক, বালতি হোক ধোয়া থাকে। ওর মধ্যে রক্ত, মানুষের শরীরে অঙ্গ প্রত্যঙ্গের জিনিসগুলো ওর মধ্যে কেটে বাদ দিয়ে ফেলা হয়। আর ওখানে কিন্তু কোনো রকম বিছানা করা থাকে না, ঠিক আছে, মানে তোষক চাদর পাতা থাকে না, পুরো স্টিলের বেড। হট করে যখন স্টিলের বেডে শব্দ হয়, মনে হচ্ছে যেন কেউ পায়ে নুপুর পরে ওই স্টিলের বেডের মধ্যে পাটাকে ঘষছে, এরকম একটা অদ্ভুত শব্দ হতেই আমি ওইদিকে ফোনের যে ফ্ল্যাশ লাইটটা যখন মারি, তখন আমি দেখছি, কি বলবো, পা দুটো জাস্ট দু সাইডে ফাঁক করা, যেরকমভাবে প্রসব হয় বেবি, ওরকমভাবে নর্মালে ওরকমভাবে একজন মহিলা বসে রয়েছে। হ্যাঁ, পরিষ্কার দেখছি। আর তার হাত দুটো, তার পা, তার গলার এখানে পুরো রক্তে মাখা। আমি জাস্ট ওখানে সফট হয়ে যাই। আমি অনেক কিছু অনুভব করেছি এতদিনে, অনেক কিছু। এই দরজা খুলে যাওয়া, সাথে সাথে কেউ আসা, বুঝতে পারি একা যাচ্ছি না, আমার সাথে কেউ রয়েছে, সেও আমার সাথে যাচ্ছে। অনেক সময় হয় কি, হাওয়ার সাথে ধাক্কা খাওয়া, বোঝো, হাওয়ার সাথে ধাক্কা খাওয়া। হ্যাঁ, আমরা সবাই জানি হাওয়ার সাথে ধাক্কা খাওয়া যায়। হাওয়া তো কোনো ওর শরীরের গঠনই নেই, ওর তো কোনো ওয়েটই নেই, কিন্তু হ্যাঁ, হাওয়ার সাথেও আমরা ধাক্কা খাই। যেরকম যখন আমরা একদম ফাঁকা করিডর থেকে হেঁটে যাচ্ছি, কোনো ওয়ার্ডের উদ্দেশ্যে, কেউ নেই সাথে, হট করে যেতে যেতে এরকম মনে হয় কোনো একটা হাওয়া এসে ধাক্কা মারলো, আর এরকমভাবে ধাক্কাটা মারলো, বেশ মনে হলো একটা অনুভব যে না, কারোর সাথে আমার একটা হালকা কষ্ট হলো। সেরকমই ওখানে আমি লক্ষ্য করলাম যে কেউ একজন ওরকমভাবে রক্ত মাখা সারা শরীরে বসে রয়েছে। আমি সাথে সাথে দেখা মাত্র টর্চটাকে ওই দিকেই দিয়ে আমি দরজা খুলে বাইরে বেরিয়ে যাই। বাইরে থেকে দিব্যি লাইট জ্বলছে। তখন ওরা বললো, কি হলো দিদি, ভিতরে কি অন্ধকার? আমি বললাম, হ্যাঁ, তোদের তো ডাকলাম, অ্যাকচুয়ালি তোরা শুনবি বা কি করে, এই তোদের কাছে দেখ তো টর্চের লাইটটা জ্বালা, তো ফোনের যে টর্চটা থাকে। তো তারাও সাথে সাথে অন করে। আমি বললাম, চল তো আমার সাথে একটু ভেতরে চল। এবার বলতে বলতেই দেখলাম একজন পেশেন্ট আসছে, যার ডেলিভারি হবে। তখন আমি ওদেরকে নিয়ে গিয়ে দেখলাম, না, না আছে কোনো রক্ত, না আছে কোনো মানুষ, না আছে কারোর অস্তিত্ব, কেউ নেই। কিন্তু আমি কাকে দেখলাম, ঠিক আছে। তো যাই হোক, আমি কোথাও গিয়ে একা বসে বসে, কাউকে বলিনি, কারণ বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে ভয় দেখালে হয়তো তারা কাজটাই ছেড়ে দেবে, আর তারা ভয়ও পায়। তো আমি তাদেরকে কিছু বলিনি। আর আমি একা একা ভাবলাম, যেই বউটাকে আমি দেখেছি, সেই বউটাই আগের দিন রাতের বেলা বাচ্চা প্রসব করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। ওই বউটাকেই আমি দেখেছি যে ও ওরকমভাবে বসে আছে। দেখো, তার বাচ্চাটাকে আমরা দিয়ে দিই, তার পরিবারের লোক কিন্তু কষ্ট পায় ঠিকই, তার বাচ্চাটাকে শেষ স্মৃতি হিসাবে বুকে জড়িয়ে নিয়ে চলে যায়, কিন্তু তার মা তার বাচ্চার কাছে যায়নি। তার মা কিন্তু এই হসপিটালের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। এমনকি শুধু এইটা একদিন না, ওর পর থেকে শুধু ওকে বলে না, এরকম প্রায় অনেক, জানো, আমরা সিঁড়ি দিয়ে উঠে, ধরো আমরা সিঁড়ি দিয়ে উঠছি তো রাতের বেলা, উঠে যখন আমরা যে করিডরটা থাকে, ওই করিডর থেকে হাঁটছি, আমরা দেখছি কিছুটা দূরে একজন দাঁড়িয়ে রয়েছে পেছন ফিরে, কিছুটা দূরে, ঠিক হসপিটালের আমাদের যেরকম পোশাক পরিয়ে দেওয়া হয় পেশেন্টকে, ওরকম পরে দাঁড়িয়ে রয়েছে। তো আমি আবার দূর থেকে বললাম, কি হলো, তুমি তোমার ইয়ে থেকে নেমে এসছো কেন, তোমার না শরীর খারাপ? বলে যখন কাছে যাই, তখন দেখলাম কেউ নেই। এটা একবার না, অসংখ্যবার হয়েছে, অসংখ্যবার কেউ নেই। তার জন্যই আমি বললাম যে আমি একজন, যেহেতু প্রফেশনে এখন বলতে পারো আমি ডাক্তারিনী মতো হয়ে গেছি, তো আমি একটা কথা বলতে পারি, এই যে ভূত প্রেত আত্মা এইসব জিনিস মৃত্যুর পর তাদের অস্তিত্ব থাকে, তারা থাকে। তার একটা জিনিস সবসময় আমাদের মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে, ধরো আমরা যেরকম মানুষ, আমাদের একটা লিমিটেড পিরিয়ড থাকে। লিমিটেড পিরিয়ড বলতে আমি বুঝিয়ে দিই, ধরো কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর। এখন যা দিনকাল হয়েছে, খাওয়া দাওয়া সব কিছু ভেজাল, সেখানে গিয়ে কেউ 100 বছর, 90 বছর, এখন সেটা স্বপ্ন। আগেকারের মানুষরা 100 বছরও পার করে গেছে, আর অল্প বয়সেই এখন সবাই চলে যাচ্ছে। 24, 23, 20, 18, প্রচুর এরকম আসে, প্রত্যেক দিন একটা করে এরকম, মানে
মারা যাচ্ছে। তো আমি সেখানে গিয়ে সবাইকে দাঁড়িয়ে বলবো যে এই যে আমাদের একটা মানুষের শরীর, আমরা যে এখন অস্তিত্ব আছে আমাদের, আমরা জীবিত আছি, আমরা যখন মারা যাব আমাদের আত্মাটা তখন কিন্তু ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়াবে। তোমার যদি কর্ম ভালো হয় তাহলে কিন্তু তুমি মুক্তি পাবে, তোমাকে খুব তাড়াতাড়ি কিন্তু জন্ম দিয়ে দেবে। কিন্তু মানুষ যখন থাকে না তখন মানুষ তার পাওয়ারটা খাটায়, অনেক ভুলভাল আমরা কাজ করি নানা রকম ভাবে, তার প্রায়শ্চিত্ত মৃত্যুর পর করতে হয়। একটা মানুষ মারা যাওয়ার পর তার আত্মা কিন্তু একটা লং টাইম ধরে সাফার করে, যেটা কিন্তু আমরা জানতে পারি না। এই যে আমি আজকে তোমাদের সোনা দিদি ভাই আমি বলছি, এই যে আমি জীবিত আছি তোমাদের সাথে ঘটনা শেয়ার করছি, আজকে যদি হঠাৎ করে আমার মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পর সেই লাইফটা কিন্তু একটা লং ভাবে কিন্তু সেই লাইফটা আমাদের চলে, যেই লাইফটা আমরা মৃত্যুর পরে অনুভব করতে পারি। আর এই বিষয় নিয়ে যদি তোমাদের কারো সন্দেহ থাকে, তোমরা অনেক জায়গায় সার্চ করে ইউটিউবে দেখতে পারো, অনেক বুকস পাওয়া যায় যে মৃত্যুর পরেও কিন্তু আফটার ডেথ আমাদের কিন্তু লাইফটা সেটাও কিন্তু আমাদেরকে এখানে পরিত্যাগ করতে হয় সব কিছু। সেটা কিন্তু সবাই তখন আমরা কিন্তু একে অপরকে ওখানে দেখতে পারি, যারা আমরা মৃত্যু হয়ে গেছি, আমাদের শরীরকে ত্যাগ করে চলে গেছি, তারপর ওখানে প্রায়শ্চিত্ত করার পর কিন্তু যদি আমাদের কর্ম ভালো থাকে আমরা আবার মানুষ রূপে বা পশু রূপে যেরকমই হোক আবার আমরা জীবিত হয়ে ফিরে আসি পৃথিবীতে। তো দর্শক বন্ধু, আজকে ঘটনাটা তোমাদের কেমন লাগলো? আমাদের ম্যাডাম অনেক করে বলেছিলাম ম্যাডামকে, ম্যাডাম কিন্তু আমাদেরকে এই ঘটনাগুলো জানায়। আশা করি তোমাদের ভালো লেগেছে। সবাইকে বলবো একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করনি করে নিও। তোমরা অনেককেই অনেক অনেক অনেকের ঘটনা শোনো, তোমরা আমাকে বলো যে দিদি ভাই তোমার ঘটনা কোথাও গিয়ে মনে হয় সত্যি। আর অবশ্যই কিন্তু প্রতি কটা ঘটনা ডিসক্রিপশন বক্সে ইমেলটা পিন করা থাকে, চাইলে মেল করে ঘটনা শেয়ার করতে পারো। আর হ্যাঁ, যেতে যেতে সবাইকে বলবো সেটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো হাই লিখে, ঠিক আছে? আজকের মতো আসবো, টাটা, গুড নাইট। প্রচন্ড গরম লাগছে, চলো সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়, টাটা।